আপেক্ষিক বেগের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে দেখো, আমরা আগেও বলেছি যে একটি গতিশীল বস্তু সাপেক্ষে অন্য একটি স্থির বা গতিশীল বস্তুর বেগই হচ্ছে আপেক্ষিক বেগ। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আপেক্ষিক বেগ নির্ণয়ে আমরা জানি ভেক্টরের বিয়োগ ব্যবহৃত হয়। বিষয়টি একটু ব্যাখ্যা করে তোমাদের আবার বলি। ধরো, ট্রেনে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকালে গাছগুলো পেছনের দিকে গতিশীল মনে হয়। পৃথিবী সাপেক্ষে গাছের বেগ 0, আমরা তো এটা জানি। ট্রেনের বেগ ভিএ হলে কোনো যাত্রী দেখবে গাছের বেগ হচ্ছে ভিএ, কি তাই দেখবে না? ট্রেন যদি ভিএ বেগে গতিশীল হয় তাহলে মনে হবে গাছগুলো যাত্রী থেকে পেছনের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ তার বেগটাকে মাইনাস ধরতে হবে। এখানে আমরা যাত্রীর বেগটাকে এখানে দেখো, যাত্রীকে আমরা কি করেছি, যার সাপেক্ষে যাত্রীর সাপেক্ষে ট্রেনের বেগ যখন তুমি বের করবা, মানে যাত্রীর সাপেক্ষে গাছের বেগ যখন বের করবা, তখন ওই যাত্রীকে স্থির ধরতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের গাছের বেগটা হয়ে যাবে ভি মাইনাস ভি। কেন? আমরা জানি যে এখানে তো গাছ তো স্থির ছিল, তাই না? গাছ স্থির ছিল, তাহলে আমরা ভিটা স্থির ছিল। আর যেহেতু বলছি ট্রেনের সাপেক্ষে, তাহলে আমরা এখানে যেহেতু ট্রেনের বেগটাকে ভিএ ধরেছি আর ট্রি অর্থাৎ গাছের যেই বেগটাকে ভিটি লিখেছি, তাহলে আমরা ট্রেনের বেগ ভিএ ধরার কারণে এটা মাইনাস করেছি। তাহলে এখন আমরা ধরো এইটার বেগটা কি বলো, কার সাপেক্ষে? এখানে আমরা ট্রেনের সাপেক্ষে, অর্থাৎ যাত্রী ট্রেনের ভিতর ট্রেনের সাপেক্ষে এই গাছের বেগটা হবে টি, মানে গাছের বেগ যাত্রীর সাপেক্ষে হবে মাইনাস ভি এ, এমন হবে। তাহলে এইটাই এখানে বলা হয়েছে যে গাছের বেগ তখন এইটা ধরতে হবে, অর্থাৎ ট্রেনে থাকা এক ব্যক্তি গাছকে এত বেগে পিছনের দিকে চলে যাচ্ছে তাই মনে হবে। এটি ট্রেনের সাপেক্ষে গাছের আপেক্ষিক বেগ। তাহলে আরো একটি উদাহরণ আমরা এখানে দেখি, একটা খুবই সুন্দর চমৎকার একটা উদাহরণ আমরা দেখব। বিমানে কোনো যাত্রীর নিকট বিমানটি স্থির মনে হয়। হ্যাঁ, আমরা বাসের ভিতর থাকলেও আমাদের কাছে মনে হবে বাসটা আমাদের সাপেক্ষে স্থির মনে হবে। তোমরা যারা বিমানে চড়েছো তারা এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছো, বা বাসে চড়েছো তারা উপলব্ধি করতে পেরেছো। নিজের কাঠামোর বেগ ভি এর আপেক্ষিক বেগটা কি হয়? আমরা নিজের সাপেক্ষে নিজেকে যদি আমরা কি করি, মাইনাস করি, তাহলে কি হবে, 0 হয়ে যায়। আপেক্ষিক বেগ তখন 0 হয়ে যায়। নিজের সাপেক্ষে যদি আমরা আপেক্ষিক বেগ বের করি তখন কি হয়ে যায়, সেম 0 হয়ে যায়। কোনো কিছুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হলে নিজের কাঠামোকে স্থির ধরতে হয়, আর স্থির ধরতে হয় বিধায় তার বেগটাকে বিয়োগ করতে হয়। অন্য কোনো বস্তুর আপেক্ষিক বেগ ওই বস্তুর বেগ, অন্য কোনো আপেক্ষিক বেগ হবে ওই বস্তুর, অন্য কোনো বস্তুর আপেক্ষিক বেগ হবে ওই বস্তুর বেগ নিজ মানে নিজেকে, ওই যে অন্য একটা বস্তুর যে আপেক্ষিক বেগ তুমি নির্ণয় করবা, যার সাপেক্ষে সেই বস্তুটাকে স্থির ধরে নিতে হয়। এইটা তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ তুমি যদি কোনো একটা বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে যাও, তাহলে তুমি তোমার নিজের কাঠামো, অর্থাৎ তুমি যেখানে আছো সেটাই হচ্ছে স্থির, অর্থাৎ তোমার বেগটাকে স্থির ধরতে হবে। বিমান এ আর বি, দুইটা বিমান আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা ভিএ একটা ভিবি। এর সাপেক্ষে বি এর আমরা আপেক্ষিক বেগ নির্ণয় যদি করতে চাই, তাহলে যার সাপেক্ষে তাকে মাইনাস করতে হবে। অর্থাৎ এ এক দর্শক বি কে, এ এর দর্শক, তাহলে এ কে স্থির ধরবো, তারটা বিয়োগ করে দেবো কার থেকে, বি এর থেকে। তাহলে এত এর দিকে চলতে দেখবে, অর্থাৎ এত বেগে ভিএ
ভিবি মাইনাস ভিএ এর দিকে চলতে দেখবে, অর্থাৎ এত বেগে চলতে দেখবে। এখানে দেখো এখানে আমরা ভিএ এবং এখানে ভিএ এ একটা বিমান এবং বি একটা বিমান নিয়েছি। যখন আমরা দেখছি এইটা হচ্ছে ভি, এটা এদিকে চলছে, ভিবিটা এদিকে যাচ্ছে, এইটাকে আমরা এক বিন্দুতে ট্রান্সফার করে নিয়েছি। এইভাবে এটাকে নিয়ে এসে এখানে যদি দিই তাহলে এইরকম চিত্র হবে। এরপরে যার সাপেক্ষে আমরা তাকে 180 ডিগ্রি উল্টিয়ে দেব, তাকে ঋণাত্মক করব। ঋণাত্মক করা মানে 180 ডিগ্রি উল্টিয়ে দিতে হবে। এখন তোমরা এইখানে যে বিষয়টা দেখবে সেটা হচ্ছে এখান থেকে যদি ভেক্টর যোগের নিয়ম অনুসারে করো তাহলে এই বরাবর আমরা এই বরাবর ভিএ, তাহলে এই ভিবি এই বরাবর ভিবি, তাহলে এইটাও হচ্ছে ভিবি। তাহলে আমরা ভেক্টর যোগের নিয়ম অনুসারে, আমাদের ভেক্টর যোগের ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নিবে যদি না এই বিষয়টা বুঝো, তাহলে ভেক্টর যোগের নিয়ম অনুসারে কি হবে, এই ভিএ বেগ এবং ভিবি বেগের যোগফলই হবে এই লব্ধিটার সমান। অর্থাৎ ভিবি এবং ভিএ আমরা যোগ করলেই পাবো হচ্ছে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে এটা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে কিন্তু সবকিছু চলে আসে। তাহলে আমার এখন কি হচ্ছে বলো, যে এ তে থাকা যেই ব্যক্তি সে স্থির মনে করবে তাকে, এবং সে এই উড়োজাহাজটিকে বা বিমানটিকে ভিএ মাইনাস ভিবি বেগে এই দিক বরাবর যেতে দেখবে। তাহলে আমরা এখন যেটা করব, তাহলে আমরা এখান থেকে তো ক্লিয়ার হয়ে গেলাম। আর এইখান থেকে যদি তোমরা এই বেগের মান নির্ণয় করতে চাও, যখন ভিএ বি মাইনাস ভিএ, তখন কিন্তু এই লব্ধির মানটা কিন্তু কি আসে তোমরা মোটামুটি জেনে গিয়েছো যে লব্ধির সূত্র দিয়ে এখান থেকে তার মানটা বের করা যায়। আসলে কিন্তু ভিএ এবং ভিবি এক জিনিস না, কিন্তু তার মান বের করতে গেলে মানে আমরা তখন এইভাবে নির্ণয় করতে পারি যে ভিএ এবং একটা জিনিস তোমরা দেখো, এই দুইটার মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে এইটা কত হবে, এই যে এখান থেকে একটা 180 থেকে আমরা আলফাটা বাদ দিলে এখানে 180 মাইনাস আলফা হয়ে যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু এখন আমরা লব্ধি সূত্র ব্যবহার করতে পারবো। এইটার থেকে এখন লব্ধি সূত্রটা যদি ব্যবহার করতে হয়, আগে আমরা কি করছি, এটা হচ্ছে আপেক্ষিকতা অনুসারে লিখলাম, এবং তার মানটা যখন আমরা বের করব, অর্থাৎ ভি এ বি যখন বিএ আমরা যখন বের করব, ভি বিএ অর্থাৎ সেটা মান বি এর মান, তখন আমরা লিখব ভি এ স্কোয়ার ভি বি স্কোয়ার টু ভি এ ভি বি কস 180 মাইনাস আলফা। অর্থাৎ এই ভিএ ভিবির মধ্যবর্তী তখন অ্যাঙ্গেল হয়ে গিয়েছিল 180 মাইনাস আলফা। এবং আমরা যদি এখানে ধরো এই যে এখানকার এই কোণটা বের করতে চাই, অর্থাৎ এটাকে আমরা যদি বলি থিটা কোণ, তাহলে সেই থিটা কোণটা আমরা খুবই ইজিলি বের করতে পারবো। সেটা হচ্ছে এই সূত্র দিয়ে, যে থিটার সাথে লেগে আছে ভি এ, তাকে পজিটিভ হিসেবে লিখতে হবে। ভি এ তার মানটা লিখছি যেহেতু পজিটিভ মান, তাহলে ভি বির সাথে আমরা লিখবো ভি বি কস এখানে 180 মাইনাস আলফা, আর এখানে ভি বি সাইন লিখে আবার 180 মাইনাস আলফা। লব্ধের যেই দিক নির্ণয়ের সূত্র দিয়ে আমরা এখানে বের করে নিতে পারবো। এরপরে দেখি আমরা এই করতে পারি। এরপরে এটুকু আমরা মুছে ফেলি। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে
ওকে, একটু ওকে, এখন ঠিক আছে। তাহলে বৃষ্টির ফোঁটা চলন্ত বাসের কাঁচকে ভিজাই, সামনের কাঁচকে ভিজাই কিন্তু পেছনের কাঁচকে ভিজাই না, এর কারণটা কি? দেখো, সামনের এই যে একটা বাস বা গাড়ি, তার সামনের কাঁচকে ভিজিয়ে দেবে, কারণ যখন একটা বাস চলন্ত অবস্থায় বা বাসের ভিতরে কোনো ব্যক্তি যদি থাকে বা তুমি যদি বাসের ভিতরে থাকো, তখন বাস যদি যদি চলা শুরু করে, আমরা জানি যে কোনো ব্যক্তি বা বাস যদি স্থির থাকে তখন তো বৃষ্টিগুলো খাড়া বাসের উপরে খাড়া খাড়া ভাবে সোজা বরাবর পড়ে। কিন্তু যখন বাস গতিশীল থাকে তখন বৃষ্টির ফোঁটাটা একটু তির্যক বাঁকা হয়ে যায়, একটু বাঁকা হয়ে যায়। তো এই বাঁকা হয়ে যায় কিসের কারণে? এইটাও হচ্ছে আপেক্ষিক বেগের হিসাব থেকে আমরা বলতে পারি, এই আপেক্ষিক বেগের কারণে এই ঘটনাটা ঘটে। তাহলে তোমরা এখানে খেয়াল করো যে দেখো, এখানে ভি, এখানে এ একজন ব্যক্তি, মানে বা আমরা বাস বললাম যে বাস হচ্ছে এ, তাহলে বাসের বেগটা হচ্ছে আমরা যাই বলে এখানে ভি বি, আমরা বাসের বেগটা ধরে নিয়েছি, বাসটা যে বেগে চলছিল সেই বেগটাকে আমরা এখানে ধরেছি। আর এটা ধরো বাসের হচ্ছে ওপরে বৃষ্টি এখান থেকে পড়বে, তো বাসের উপরে বৃষ্টি তো এইভাবে লম্বা লম্বা ভাবে পড়বে, কিন্তু বাস তো গতিশীল। তো আমি চাচ্ছি যে বাসের সাপেক্ষে বৃষ্টি বাসের উপর কত বেগে পড়ছে সেটা জানতে। তাহলে আমরা বাসের উপরে, বাসের সাপেক্ষে বৃষ্টি কত বেগে পড়তেছে সেটা জানার জন্য আমাকে কি কাজ করতে হবে? বাসের যে বেগটা সেটা বৃষ্টির বেগ থেকে মাইনাস করার জন্য কি কাজ করতে হবে? আমাকে এটাকে 180 ডিগ্রি উল্টিয়ে নিতে হবে। তাহলে বিটাকে আমরা 180 ডিগ্রি উল্টা দিকে নিলাম। তাহলে 180 ডিগ্রি উল্টা দিকে নিয়ে নিলাম, যেহেতু এর আগে আমরা শিখেছি যে যার সাপেক্ষে আমরা বেগ, আপেক্ষিক বেগ বের করব, অন্য কোনো বস্তুর বেগ বের করব, তাকে 180 ডিগ্রি উল্টিয়ে নিতে হয়, কারণ তাকে স্থির ধরতে হয়, যার সাপেক্ষে নির্ণয় করতে হয় তাকে স্থির ধরতে হয়, এবং তার কোনো বেগ থাকলে সেটাকে মাইনাস করে দিতে হয় তাকে স্থির ধরে। যার কারণে এইদিকে আমরা ভিবি মাইনাস ধরলাম। আর এই যে আমরা এর উপরে যে বৃষ্টির ফোঁটাগুলা এই এখান থেকে বাসের উপরে যে পড়বে সোজা সোজা, সেই বৃষ্টির ফোঁটার বেগটাকে আমরা এই বরাবর নিচে নিয়ে আসছি। তাহলে এই যে এখানে এই বেগ এবং এই বেগের মধ্যবর্তী আমরা যদি একটা লব্ধি বিবেচনা করি, ওই বেগে বৃষ্টি বাসের ওপরে অর্থাৎ সামনের কাছের উপরে পড়বে এবং সামনের কাছটা ভিজে যাবে। এখন এখানে এই বেগটা নির্ণয় আমরা কিভাবে করব, যে কত বেগে বৃষ্টি কাছের বাসের কাছের উপরে পড়তেছে, সেটা হচ্ছে কার সাপেক্ষে আমরা নির্ণয় করছি? বাসের সাপেক্ষে। তাহলে বাসে থাকে একজন গাড়ি বা বাসে থাকে একজন যাত্রী, সে কত বেগে বাসের যে সামনের কাছের উপর বৃষ্টি পড়তে দেখবে সেটা এখন আমরা নির্ণয় করতেছি। তাহলে কার সাপেক্ষে? বাসের সাপেক্ষে কার, সেটা হচ্ছে রেইন, অর্থাৎ এখানে বৃষ্টির বেগটা আমরা বাসের সাপেক্ষে নির্ণয় করতে চাচ্ছি। তখন এইটাকে আমরা ভি বলতেছি, যে এখানে তোমাদের যেটা লেখা আছে ভি। তো সেই ক্ষেত্রে আমরা তো যখন ভেক্টর আকারে লিখতাম, ভেক্টর যোগের সূত্র অনুসারে দেখো এখানে এটা ভি আর মানে এইটাও ভি আর, আর ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা এখানে ভি ইকুয়াল টু ভি আর, যেটা পজিটিভটা মাইনাস ভি বি যেটা নেগেটিভ সেটা লিখতাম। তাহলে এখানে ভি আর মাইনাস ভিবি লিখতাম। আসলে এই ভি আর মাইনাস ভিবিটা কি? ভি আর মাইনাস ভিবিটা হচ্ছে, আমরা জানি এটাকে যদি মডুলাস করি তাহলে কি আসে? মডুলাস অফ ভি মানেই হচ্ছে আমরা বলি ভি। তাহলে এইটার যে ভ্যালুটা আমরা কি লিখতে পারি? আচ্ছা, আমরা একটু ভালো করে এটা আরো চিন্তা করি। ধরো আমরা যদি মান নির্ণয় করতাম তাহলে এখানে আমরা কি করতাম? আমরা মান নির্ণয় করলে এটা যে ভ্যালুটা আসতো সেটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে রুট ওভার, অর্থাৎ আমরা এখানে যে কাজটা করছি উভয় পাশে মডুলাস দিচ্ছি, ভি আর মাইনাস ভি বি। ওকে, তাহলে এখানে ভি এর সাথে মডুলাস উভয় পাশে শুধু মান নিচ্ছে, ভেক্টরের মান নিলে
সূত্রটা কি হয় তোমরা বলো তো, এটা শুধু ভি এবং আমরা এখানে রুট ওভার দিয়ে ভি আর লিখে স্কোয়ার, ভি বি আমরা লিখে স্কোয়ার দিব 2 ভি আর স্কোয়ার বি, একটু মুছে নিই, বি আর এখানে একটু মুছতে হবে। ওকে, ভি আর ভি বি কস 180 মাইনাস আলফা। কেন 180 মাইনাস আলফা? তো এখানে তোমরা দেখো যে এখানে বাসের বেগ এবং বৃষ্টির বেগের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল আলফা। তাহলে আমরা এই পুরোটুকু জানি 180, আর এইটুকু এখন কত, এটা হচ্ছে 180 মাইনাস আলফা। তাহলে আমরা এই পুরো 180 থেকে এই আলফাটা বাদ দিলে 180 মাইনাস আলফা। আমরা জানি এখানে 180 মাইনাস আলফার মানটা হচ্ছে 90 হয়। বৃষ্টির ফোটার ক্ষেত্রে বৃষ্টি খাড়া বরাবর সাধারণত পড়ে, সেটা 90 ডিগ্রি। যার কারণে এখান থেকে আলফার যে ভ্যালুটা আমরা এখানে যদি বিয়োগ করি, তাহলে এখানে আমরা ভ্যালু পাবো 90 ডিগ্রি পাবো, 100-100। তাহলে যার কারণে আমরা এখানে বলতে পারি 180 মাইনাস যে আলফা, এটার মানও হচ্ছে 90, আর আমরা cos 90 ডিগ্রির মানটা জানি 0। তাহলে এই অংশটা পুরাটাই 0 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা বলবো ভি আর স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বাসের উপরে যেই বেগে বৃষ্টিটা পড়ছিল, অর্থাৎ বৃষ্টির আপেক্ষিক যেই বেগটা, বাসের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটাই হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে বাসের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে সূত্রটা হচ্ছে এইটা দিয়ে তোমরা অঙ্ক করে ফেলতে পারবা। অথবা আমরা বলতে পারি যেই বেগে বৃষ্টি বাসের কাছের উপরে সামনের কাছকে ভিজিয়ে দিচ্ছে সেই বেগটা। তোমরা দেখো এখানে যেই বেগে কাছের উপরে বৃষ্টি পড়ছে সেই বেগটা যদি পিছনের দিক দিয়ে আমরা কল্পনা করি, তাহলে এই পেছনের দিকে যেই বেগটা পড়তেছে সেই বেগের সাথে আমরা দেখতে পাচ্ছি এই বেগটা কি কাছের উপরে পড়তেছে না, কাছের উপরে না পড়ে পেছন দিয়ে পড়ে যাচ্ছে। যার কারণে আমরা বলতে পারি এই বৃষ্টির ফোঁটাগুলা পিছনের কাছকে ভেজাবে না, বাট সামনের কাছকে ভেজাবে। তাহলে তোমাদের এখানে সুন্দর কিছু তথ্য এখানে লিখে দিয়েছে যে বৃষ্টির ফোঁটা খারাপভাবে পড়লেও বাসের সাপেক্ষে আপেক্ষিক বেগ উলম্বের সাথে এখানে থিটা কোণে তির্যকভাবে পড়ছে। আচ্ছা, আমরা এই থিটা কোণে উলম্বের সাথে যে থিটা কোণে পড়তেছে সেই জিনিসটাও এখন জানবো। তাহলে আমরা এই আগের বিষয়গুলো মুছে দিয়ে, আগের বিষয়গুলো তো তোমরা বুঝতেই পেরেছো। তোমরা যদি না বুঝতে পারো এইগুলা আমি মুছে দিচ্ছি, তোমরা পজ করে করে উঠাই নিও। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখো, আমি তোমার উত্তর দিব। এখন এখানে খেয়াল করো, আমরা যে জিনিসটা আবার জানছি যে এই যে বাসের উপর তো আমরা দেখতে পাচ্ছি যে ভি বেগে পড়তেছে, সেটা কত কোণ করে উলম্বের সাথে এখানে দেখতে পাচ্ছি থিটা কোণ করে পড়তেছে। অর্থাৎ এই যে যেই বেগটা সেটা উলম্বের সাথে থিটা অ্যাঙ্গেল করে অনুভূমিক দিকে, দেখো এই উলম্বের সাথে করে একটু অনুভূমিক এইদিকে একটু বেঁকে গেছে, যে এখানে বাসের কাছের উপর পড়ছে। তাহলে এই যে বাসের কাছের উপরে যখন এই বৃষ্টিটা পড়ছে, সেখান থেকে তুমি এই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা মানে মাথায় নিয়ে আসতে পারা যাচ্ছে না তোমার। সেই বিষয়টা হচ্ছে, সেটা একজন মনে করো ব্যক্তি যদি বৃষ্টির দিনে ছাতা নিয়ে সামনের দিকে মনে করো যায়, যদি এখানে ব্যক্তি স্থির থাকে, মনে করো বৃষ্টি হচ্ছে এই অবস্থায় ব্যক্তি এখানে বৃষ্টির ভিতরে স্থির আছে, তাহলে তো ছাতাটাকে সোজা সোজা মানে বৃষ্টি সোজা বরাবর পড়বে, তাই ছাতাটাকেও কিন্তু সোজা বরাবর ধরতে হবে। কিন্তু
যখন ব্যক্তি গতিশীল হবে তখন কিন্তু এই ব্যক্তিটাকে কি কাজ করতে হবে, দেখো কি কাজ করতে হয়, এই ব্যক্তিটাকে ছাতাটাকে একটু অ্যাঙ্গেল করে ধরতে হবে। অ্যাঙ্গেল করে কেন ধরতে হবে তাহলে, বিষয়টা তোমরা এখান থেকেই ক্লিয়ার যে যখন এখন বৃষ্টিটা ছাতার ওপর পড়বে তখন তো লম্বা বরাবরই পড়বে, এই বরাবর বৃষ্টিটা পড়তেছে। তো এখন আমরা এখানে তো তোমার বেগটা, তুমি যেহেতু এই দিক বরাবর, তোমার বেগটা হচ্ছে, লোকের বেগটা হচ্ছে, আমরা ধরলাম হচ্ছে ভি, আমরা বাসের মতো এই জিনিসটা ধরে নিচ্ছি, এইটাকে আমরা ইউ বা অথবা ভি একটা ধরে নিলাম, আমরা ধরে নিলাম যে এটাকে হচ্ছে ইউ ধরে নিলাম তোমার বেগটা। এখন যেহেতু তুমি সামনের দিকে যাচ্ছ আর এখান থেকে বৃষ্টিটা পড়তেছে, তাহলে তোমাকে কি কাজ করতে হবে, তোমার সাপেক্ষে তুমি চাচ্ছ যে এই বৃষ্টিটা কত বেগে ছাতার উপরে পড়তেছে সেটা তুমি নির্ণয় করতেছো। তুমি যখন চলমান অবস্থায়, তুমি যদি স্থির থাকো তাহলে যেই বেগে বৃষ্টি পড়তেছে ওই বেগে এখানে ছাতার উপরে বৃষ্টি পড়বে। যদি 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিটা পড়তে থাকে তাহলে 3 মিটার পার সেকেন্ড বেগে ছাতার উপর পড়বে। কিন্তু যখন তুমি গতিশীল হবে তখন আর 3 মিটার পার সেকেন্ড বেগ থাকবে না। তখন তোমার সাপেক্ষে যদি তুমি ওই বেগটা নির্ণয় করতে চাও তাহলে তোমাকে স্থির ধরবে এবং তোমার যেই বেগটা সেটাকে কি করতে হবে, 180 ডিগ্রি উল্টাই নিতে হবে। তাহলে 180 ডিগ্রি এখান থেকে আমরা উল্টাই নিলাম, 180 ডিগ্রি, 180 ডিগ্রি উল্টালে এখান থেকে আমরা যে ভি আরটা আর বেগে পড়ছিল সেটাকে আমরা নিচে নিয়ে আসলাম, ভি আর, এটা হচ্ছে রেইনের বেগটা, আর এখানে তোমার যেই বেগটা হচ্ছে উল্টা দিকে। এখন এই দুইটা বেগের থেকে আমরা কি করব, লব্ধি বের করব, যেই লব্ধিটাই হচ্ছে আমরা বলবো তুমি সেই বেগটাই তুমি নির্ণয় করবা। তাহলে এখানে খেয়াল করো যে এই দুইটার লব্ধিটা কিভাবে নির্ণয় করব, দুইটা বেগের মাঝে আমরা একটা রেখা কল্পনা করলে এই রেখাটাই হবে হচ্ছে আসল, তোমার যেই আসল বা প্রকৃত যেই বেগে তুমি গণনা করতেছো যে বৃষ্টি এত বেগে পড়তেছো সেটা, অর্থাৎ সেটাকে আমরা ভি বলতেছি। তো এখানে খেয়াল করো যে এই জায়গাতে আমাদের যে লব্ধি বেগটা ভি ইকুয়াল টু, তো আগের সূত্রে বাসের মতোই এখান থেকে তুমি নির্ণয় করতে পারবা যে ইউ স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার প্লাস 2, আমরা এইটা তো 0 হয়ে যাবে, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অ্যাঙ্গেলটা ছিল 90 ডিগ্রি, এদিকে বলো যে ভি আর এবং ইউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কোণে আছে, সুতরাং আমার আর এইটুকু লেখার কোনো প্রয়োজন নাই। এটাই হচ্ছে বৃষ্টির প্রকৃত পক্ষে যেই দিকে পড়তেছে অথবা তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। আচ্ছা, একটা বিষয়টা বোঝো, এইটা তো আমরা মান, কিন্তু ভেক্টর আকারে যদি বলতাম যে ভি ভেক্টরটা কি হইতো, ভি ভেক্টরটা আমরা এই যে ভি আর এখান থেকে নির্ণয় করতাম আর এটা হচ্ছে মাইনাস ইউ হইতো, সেই ক্ষেত্রে আমরা ভেক্টর আকারে কল্পনা করলে পরে আমরা সেই ক্ষেত্রে ভি ভেক্টরটা হইতো হচ্ছে ভি আরটা পজিটিভ, ভি আর থেকে আমার ইউটা মাইনাস, মানে এক কথায় এটা যোগ করতাম, ইউটা মাইনাস আকারে দেখাইতো। এর যদি মান নির্ণয় করতে যাইতাম তখন আমরা কিন্তু এই ভি ভেক্টরের মানটা অর্থাৎ লব্ধি বেগটা তখন এটা হইতো। এখন উলম্বের সাথে তুমি কত কোণে এখানে ছাতা ধরছো সেটাই আমাকে বের করতে হবে। অর্থাৎ আমরা যে এখানে বলেছিলাম যে কত কোণে বাসের উপরে বৃষ্টি পড়তেছে, অর্থাৎ কত অ্যাঙ্গেলে এখন ছাতার উপরে বৃষ্টিটা পড়তেছে সেইটাই তোমরা এখন তুমি তোমার সাপেক্ষে এখন নির্ণয় করবে। তাহলে বিষয়টা এখন দেখো, তোমার যে চিত্রটা আসলো সেটা হচ্ছে এদিকে ইউ ছিল, এদিকে মাইনাস ইউ, এটা হলো ভি ছিল, এইটা মাইনাস ইউ মানে এটাও মাইনাস ইউ, এইদিকেই এইটা হচ্ছে আমরা বলতেই পারি এইটা হচ্ছে ভি আর, আর উলম্বের সাথে অনুভূমিক দিকে, উলম্বের সাথে দেখে উলম্বের সাথে অনুভূমিক দিকে কতটুকু লব্ধিটা সরে গেছে, অর্থাৎ বৃষ্টিটা
কত অ্যাঙ্গেলে পড়তেছে, কত কোণে সরে পড়তেছে এই ছাতার উপরে। তাহলে সেটা হলো আমরা লিখতেই পারি এখানে ট্যান থিটা ইকুয়াল টু, যদি আমরা এখন এইভাবে বিবেচনা করি যে তুমি চাইলে লব্ধির যে সূত্রটা মনে করো এর সূত্রটা, ট্যানের যে সূত্রটা ছিল সেই সূত্রটা দিয়েই করতে পারো। আমি চাইলে ওই আগের সূত্রটাকেও প্রমাণ করে দেখাতে পারি। তাহলে আমি এখান থেকে একটু মুছে নিই, এটা মুছে নিলাম। ওকে, এখন আমরা যেটা করব ট্যান থিটাটা, ট্যান থিটা এখানে সূত্রটা হচ্ছে আমরা জানি তখন যে লিখছিলাম এইটুকু হচ্ছে 180 মাইনাস আলফা। এই যে কোণটুকু আলফা থাকলে আমাদের এইটুকু লিখতে হবে 180 মাইনাস আলফা। তাহলে এখানে দেখো যে এই যে তোমার এই থিটার সাথে লেগে আছে কি ভি আর, তাহলে ভি আর কে আমরা এখানে একলা লিখবো এবং ভি এখানে যেটা লিখবো এটা আমি আবার পরে লিখবো, তোমরা হতাশ হয়ে না, এখানে আবার আসবো। তাহলে এখান থেকে ভি এখানে আমরা লিখতাম হচ্ছে ভি বি কজ লিখেছিলাম, হ্যাঁ ওটা আমি যেহেতু কেটে দিছি আবার আমি এখানে লিখতেছি, ওইটা দিয়ে আবার এখানে আমরা ব্যাখ্যাটা দিব। এখানে আমরা ভি বি লিখে সাইন 180 মাইনাস আলফা এখানে লিখবো। তো এই সূত্রটাই তোমরা দেখো, এই সূত্র অনুসারে যদি আমি লিখি তাহলে এখান থেকে আমরা এই ট্যান থিটাটা এইটা অনুসারে যদি লিখি তাহলে কি লিখবো, এইটা অনুসারে এখানে লিখলাম, এইটা অনুসারে লিখলে আমরা লিখবো হচ্ছে ভি বি এখানে, ঠিক আছে, এখানে ভি বি আমরা লিখলাম। এরপর দেখো 180 মাইনাস আলফা, আলফার মান তো 90, এইটুকু হচ্ছে 90, বা আমরা এখানে এইটুকু বলতে পারছি 90। এটা যদি 90 হয় 180 থেকে 90 বাদ দিলে আমরা সাইন 90 লিখব, ভি আর প্লাস এখানে ভি বি কজ আবার আমরা এখানে লিখব 90। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি বি বাই ভি আর, অর্থাৎ বাসের বেগ বাই বৃষ্টির বেগ হলে পরে যেই বেগে বৃষ্টি তোমার বাসের কাছের উপর পড়তো সেটা হচ্ছে এটা। অর্থাৎ তুমি যেটা ভাবতা যে বৃষ্টি এত অ্যাঙ্গেলে তোমার বাসের উপরে পড়তেছে, উলম্বের সাথে এত অ্যাঙ্গেল করে পড়তেছে, আগে যে বৃষ্টি যেই বেগে পড়তেছিল সেই বেগের সাথে এত অ্যাঙ্গেল করে অনুভূমিক দিকে তোমার কাছের উপরে পড়তেছে। আর এখানে তুমি ঠিক একইভাবে ছাতার উপরে যেই বৃষ্টিটা কত অ্যাঙ্গেলে পড়তেছে তুমিও এখন এখান থেকে নির্ণয় করতে পারবে। দেখো এখানে যেটা ছিল ভি আরটা নিচে, ঠিক এখানেও সেই একই কাজ হবে। ট্যান থিটা ইকুয়াল টু একইভাবে তুমি যদি নির্ণয় করো, কারণ এখানে 90 ডিগ্রি, এখানেও যেরকম 90 ডিগ্রি ছিল, এখানে আলফার মান 90 ডিগ্রি যেরকম ছিল এখানেও 90 ডিগ্রি, ঠিক একইভাবে আমরা লিখতে পারি যে তোমার বেগ বা ব্যক্তির বেগটা বাই বৃষ্টির বেগ। তাহলে এই সূত্র কেন আসলো, কিভাবে আসলো, বিষয়টা তো বুঝতে পারছো। এখানে 180 থেকে এই পুরাটা হচ্ছে 180 এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা, আর আলফার মানটা 90 ডিগ্রি হওয়ার কারণে এই 90 ডিগ্রি 180 থেকে বিয়োগ হয়েছে 90 ডিগ্রি হচ্ছে এখান থেকে এটা। তো 90 ডিগ্রি হওয়ার কারণে যে কজের মানটা 0 হয়ে যাবে, সাইনের মান 1 হয়ে যাবে, যার কারণে এইটা আসে। এখানে বৃষ্টির ক্ষেত্রেও আর তোমার ক্ষেত্রেও বা ছাতা ধরা ব্যক্তির ক্ষেত্রেও বা সাইকেল চলানো ছাতা ধরে সাইকেল চলিয়ে যাচ্ছে যেই ব্যক্তি সে ছাতা ধরে যদি যায় তার ক্ষেত্রে যে সাইকেল চালিয়ে যাওয়া ব্যক্তির সাপেক্ষে বেগটা, বৃষ্টির বেগটা এইটা হবে, লিখে রাখতে পারো, এটা হচ্ছে বৃষ্টির বেগ, আপেক্ষিক বেগটা, আপেক্ষিক বেগ হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, এটা হচ্ছে ব্যক্তির সাপেক্ষে। আর এখানে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে উলম্বের সাথে অনুভূমিক দিকে, সেটা হচ্ছে ইউ বাই ভি আর। তোমরা যদি শর্টকাট সূত্র মনে রাখতে পারো যে ট্যান থিটা ইকুয়াল টু কোণের সামনে এটা লম্ব, এটা ইউ বাই এটা ইউ এর মান শুধু নিতে হবে বাই ভি আর, এইভাবেও তোমরা নিতে পারো। তাহলে আমরা বৃষ্টির ফোঁটা রিলেটেড যেই প্রবলেম সেগুলো বুঝতে পারলাম যে তোমার বৃষ্টির ফোঁটার চলন্ত বাসের সামনের কাঁচকে ভিজায় কিন্তু পিছনের কাঁচকে ভিজায় না কেন, এবং বৃষ্টি যদি ছাতার উপরে পড়ে
তখন কত বেগে ছাতার উপরে পড়ে কিভাবে নির্ণয় করা যায় সেটা, এবং সেটা কত ছাতা আমরা ছাতার থেকে ছাতার উপর যেই বেগে বৃষ্টি পড়ছে সেই বেগে বৃষ্টি থেকে আমরা রক্ষা পেতে হলে কত অ্যাঙ্গেলে আমাকে ছাতা ধরতে হবে, এই বিষয়টাও কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। তো এখন আমরা আরো কয়েকটা বিষয় এখান থেকে দেখি। যেটা বলেছিলাম যে বায়ু প্রবাহ এখন যদি চলে সেই ক্ষেত্রে কি হবে সেটাও আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেই ফেলি এই ক্লাসে। তো আমরা মনে করো এখানে বায়ু প্রবাহ না থাকলে, ধরো তুমি যখন বায়ু প্রবাহ না থাকলে বৃষ্টি খাড়ার নিচের দিকে পড়ে, এটা তো আমরা আগেই দেখে আসলাম। তখন কিন্তু এর আগের যে তত্ত্বটা আমরা আলোচনা করলাম সেটা কিন্তু বায়ু প্রবাহ ছিল না, এই অবস্থায় আমরা আলোচনা করেছি। এখন এই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা, যখন বায়ু প্রবাহ থাকে না, এই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে বৃষ্টি থেকে রেহাই পেতে উলম্বভাবে ছাতা ধরতে হবে, যেটা তোমাদের আমি কিছুক্ষণ আগে দেখাইছি যে উলম্বভাবে ধরতে হবে ব্যক্তিকে ছাতাটা। কারণ এই ক্ষেত্রে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ খাড়ার নিচের দিকে, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, আচ্ছা কোন ক্ষেত্রে প্রথমে তো উলম্ব দিকে আমরা ধরতাম, কারণ এই বৃষ্টিটা খাড়া নিচের দিকে খাড়া ভাবে পড়তো, তাই সোজা বরাবর ধরতাম। কিন্তু সাইকেল আরোহী বা হাঁটতে থাকা ব্যক্তির ক্ষেত্রে এই বৃষ্টি থেকে রেহাই পেতে হেলিয়ে ধরতে হয়। ওই যে কিছুক্ষণ আগে তোমাদের যে জিনিসটা বলেছে সেই জিনিসটাই এখানে বলা হয়েছে আর কি। আমি এইগুলো একটু পড়ে পড়ে তোমাদের শোনাচ্ছি, কারণ বইয়ের পড়াটাও তো তোমাদের রিডিং পড়তে হয়। বই পড়ে তো তোমরা তখন ভালো করে বুঝো না, যার কারণে তোমাদের সমস্যাটা হয়। তো এখানে আমরা ব্যক্তিটাই যে তখন এই ছাতাটাকে একটু হেলিয়ে ধরে, অর্থাৎ আনুভূমিকের সাথে তোমার একটু অ্যাঙ্গেল করে ধরতে হয়। যাই হোক, এখানে মানে উলম্বের সাথে করে আনুভূমিক দিকে একটু একটু তোমার অ্যাঙ্গেল করে ধরতে হয়। সাইকেল আরোহী বা হাঁটতে থাকা এক ব্যক্তি, হ্যাঁ, প্রতীকের বেগ হচ্ছে, আমরা এখান থেকে যে চিত্রটা আগের এতে ছিল আমরা এখানেই দেখতে পারি, যে এখানে তোমার দেওয়া আছে, আমি আর আঁকাচ্ছি না যেহেতু এখানে দেওয়াই আছে। তো এখানে দেখো আমরা যেই জিনিসগুলো এর আগে শিখে আসলাম সেটাই আর কি বইয়ে কি বলছে। এখানে ভিসি হচ্ছে সাইকেলের থাকা একজন ব্যক্তি, যে বেগে চলছে ভিসি এই দিকে যাচ্ছে, আর ভিআরটা খাড়া বরাবর যে বৃষ্টি পড়ছে সেই বেগটা ভিআর। এখন আমরা চাচ্ছি যে সাইকেলে থাকা ব্যক্তি কি বেগে বৃষ্টিকে পড়তে দেখবে সেটা এখন আমরা দেখব, সেটা হচ্ছে ভি বেগে। সেটা কিভাবে বের করতে হয় আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু, এখান থেকে আমরা বলতে পারি যে এটা ভিসি মানে এটাও ভিসি, তো এটা হচ্ছে মাইনাস, আর এইটার এটা যদি আমরা জানি যে ত্রিভুজ সূত্র অনুসারে এই ভি ইকুয়াল টু ভিআর এবং ভিসি এর যোগফল হবে, অর্থাৎ এটা হয়। আর এটার মান যদি আমরা বলি, আমরা কিছুক্ষণ আগে দেখেছি এটা হচ্ছে এইভাবে লিখছে ভি আর স্কোয়ার এবং ভিসি স্কোয়ার, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু এই ভিসি এবং ভিআর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তার কারণে এখানে সূত্রটা এটা হয়েছিল। এইখানে তোমার এই সূত্রগুলা বের করে দেয়নি, আমি তোমাদের বের করে দিলাম। এটা হচ্ছে প্রতীকের সাপেক্ষে বৃষ্টির ফোঁটার আপেক্ষিক বেগ, এই সূত্র দিয়ে বের হবে। এবার বৃষ্টির ফোঁটা খারাপভাবে পড়লেও প্রতীকের সাপেক্ষে এখানে হচ্ছে সাপেক্ষে আপেক্ষিক বেগ উলম্বের সাথে থিটা কোণে তির্যকভাবে পড়বে, অর্থাৎ এই যে এখানে বলা হয়েছে এটা থিটা কোণে তির্যকভাবে বাঁকা হয়ে এখানে পড়তেছে। সুতরাং এখানে ট্যান থিটা, যে কিছুক্ষণ আগে আমরা শিখেছিলাম যে পিসি এখান থেকে এইটুকু হচ্ছে 180 মাইনাস যেহেতু আলফা এই কোণটা, তাহলে ওই কোণটা এখানে বসায় সূত্রটা লিখছে। আর যেহেতু এখানে আলফার মানটা 90 ডিগ্রি, সেহেতু এখানে বিসি বাই ভিআর চলে আসবে, অর্থাৎ সাইকেলের বেগ বাই বৃষ্টির বেগ আমরা এইভাবে নির্ণয় করতে পারি। এখন যে ভিসির মান যত বেশি হবে, অর্থাৎ সাইকেলের বেগ যত বেশি হবে, এই ট্যান থিটার মান, অর্থাৎ এখানে কোণের মানটা তত বেশি হবে, কোণের মান তত বেশি হবে। সাইকেল আরোহী বা হাঁটতে থাকা প্রতীকের বেগ বেশি হলে, হ্যাঁ, ছাতা বেশি কোণে
হেলিয়ে ধরতে হবে। তাহলে এটা মনে রাখতে হবে, যেহেতু কোণটা বেশি হয়ে যাবে তাই আরো বেশি কোণে, এই যে বেশি কোণে হেলিয়ে ধরতে হবে কেন, এটা যদি ছাতা হয় তাহলে এই ছাতাটাকে আরো এদিকে ধরতে হবে, অর্থাৎ আরো এদিকে অ্যাঙ্গেল হয়ে যাবে এবং এটা আরো হেলিয়ে যাবে। তাহলে এখানে কোণের মানটা বেশি হবে কখন, যদি সাইকেলে চলা ব্যক্তি যদি সামনের দিকে আরো দ্রুত যায়। এখানে বায়ুর সাপেক্ষে এখন যদি ধরো যদি বায়ু প্রবাহ থাকে, বায়ুর সাপেক্ষে সাইকেল আরোহীর বা পথচারীর বেগ বিবেচনা করতে হবে। বায়ু বেগ ভিএ যদি হয় তাহলে বায়ুর সাপেক্ষে সাইকেলের বেগ কি হবে, বায়ুর সাপেক্ষে সাইকেলের বেগ। তাহলে আগে আমরা নির্ণয় করব বায়ুর সাপেক্ষে সাইকেলের বেগ। তাহলে বায়ুর সাপেক্ষে সাইকেলের বেগ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বায়ু এখন প্রবাহিত হচ্ছে দুইজনে একই দিকে, সাইকেল এদিকে যাচ্ছে, বায়ুটাও মনে করো এদিকে ফ্লো হচ্ছে, তাহলে এখানে ভিসি সাইকেল যাচ্ছে। তাহলে এদের আপেক্ষিক বেগটা হবে যার সাপেক্ষে, কার সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে আমরা তারটা বিয়োগ করব ভিসি থেকে। তাহলে আমরা শুধু এখন এই ভিসি লিখলে হবে না, ভিসির জায়গায় ভিসি মাইনাস ভিএ লিখতে হবে। এখন এই বায়ু এবং যদি সাইকেল একই দিকে যায় তাহলে এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। আর যদি বায়ু ধরো সাইকেলটা হচ্ছে, সাইকেলে আরোহী এদিকে যাচ্ছে কিন্তু বায়ু তার উল্টা দিকে আসতেছে ভিএটা, তাহলে তখন কি হয়ে যাবে আমরা জানিস, তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা যোগ হয়ে যায়। আমরা জানি যদি বিপরীত দিকে যায় তখন সেটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। অর্থাৎ আমরা এটাকে যদি তখন একই দিকে বানাতে যাই তাহলে ভি এ হয়ে যাবে, আর আমরা তখন যদি ইয়ের সাপেক্ষে বায়ুর সাপেক্ষে সাইকেলের বেগ বের করতে যাই তাহলে এখানে একটা মাইনাস মাইনাস ভিএ হয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় ভিএ। তাহলে এখানে আমরা আর সি লিখতে পারবো না, তখন ভিসি প্লাস ভিএ হবে যদি বায়ু এবং পথচারী বা সাইকেল আরোহী পরস্পরের বিপরীত দিকে চলে, তখন আমাদের যে কোণে ছাতা ধরতে হবে তখন ট্যান থিটা ইকুয়াল টু ভিসি প্লাস ভিএ। আর যখন একই দিকে বায়ু এবং সাইকেল আরোহী থাকবে তখন যেই কোণে ছাতা ধরতে হবে সেটা ট্যান থিটা ইকুয়াল টু ভিসি মাইনাস ভিএ। তাহলে আমরা খুব সহজে আজকে খুবই একদম ক্লিয়ার হয়ে গেলাম যে কিভাবে তোমার বৃষ্টি পড়লে চলন্ত ব্যক্তি বা সাইকেল আরোহী বা পথচারী কিভাবে কত কোণে ছাতা ধরবে সেই বিষয়গুলো কিন্তু খুব সহজে জেনে গেলাম এবং সেইগুলো কিভাবে নির্ণয় করে একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিলাম। আমার মনে হয় না আজকের ক্লাসের পরে তোমাদের এই বিষয়ে কোনো ঝামেলা থাকবে। তো এখানে আমরা ছোট্ট একটা প্রবলেম সলভ করব। একজন সাইকেল চালক এত বেগে পড়ন্ত বৃষ্টির ফোঁটা, আচ্ছা এই সাইকেল আরোহীর বেগ এত বেগে চলছে আর এই বৃষ্টির ফোঁটাটা এত বেগে সাইকেল আরোহীর গায়ে আঘাত করছে, বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে। তো এখানে এইটা সাইকেল আরোহীর বেগ, তাকে উল্টাই দিলাম আগের মতোই। আমরা যখন এই যে বলেছিলাম সরাসরি তো তোমরা যে কাজটা করতে পারো যে 8 স্কয়ার এবং 12 স্কয়ার করলেই হয়ে যাবে, ইউ স্কয়ার ভি স্কয়ার করলে হবে, কারণ তোমরা জানো যে এখানে এই দুইজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি আর এখানে 180 মাইনাস যে আলফা, আলফা মানে 90 বিয়োগ করলে এটা যেহেতু আলফা বিয়োগ করলে এখানে 90 আসবে, এইটুকু 0 আসবে, ফলে এটার থেকে আমরা এই মানটা পাবো। আর এখান থেকে আমরা tan থিটা ইকুয়াল টু ভি সাইন, এটা 90 হবে, এটা 90 cos 90 ডিগ্রি মান 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ইউ আর ভি এর মান বসালে হয়ে যাবে অর্থাৎ 8/12, এখান থেকে এই মানটা আসবে। তো তোমরা শর্টকাটেই করতে পারতে, এইটা লব্ধিটা হচ্ছে আমরা বলতে পারি কত ও বেগে তোমার হচ্ছে বৃষ্টি সাইকেল আরোহীকে আঘাত করবে সেটা বের করতে হলে ইউ স্কয়ার তোমরা ভি স্কয়ার দিয়েই করতে পারতে, 8 স্কয়ার যোগ 12 স্কয়ার দিয়েই করতে পারতে, একই অ্যান্সার আসতো। আর যদি তোমরা কোনটা বের করতে তাহলে এখানে যেহেতু কার সাপেক্ষে তুমি বের করতেছো, হেঁটে চলা ব্যক্তি সাইকেল আরোহীর সাপেক্ষে, তাহলে তোমাকে যেই কাজটা করতে হবে আরোহীর বেগ, অর্থাৎ আমরা তখন আরোহীর বেগকে ধরেছিলাম ইউ, আর এখানে আমরা ইউ ধরলাম, আরোহীর বেগটাকে ইউ ধরলাম, আর ভি আর হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু আমরা এখানে বসাই দিলেই হয়ে যাবে। আরোহীর বেগ 8 ছিল
আর বৃষ্টির বেগটা কি ছিল 12। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে দেখো তোমরা 33.69 ডিগ্রি চলে আসবে। এইভাবে আমরা খুব সহজেই কিন্তু শর্টকাটেও করতে পারবো বোর্ড পরীক্ষায়। তো তোমরা এইভাবে করতে পারো, কোনো সমস্যা নাই, আবার এইভাবেও করতে পারো সহজ করে। তাহলে আজকে আমরা আপেক্ষিক বেগের ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিলাম। তো এই আপেক্ষিক বেগ সংক্রান্ত যত প্রবলেম আছে এখন তোমরা এই আপেক্ষিক বেগ ব্যবহার করে সলভ করতে পারবে। আমরা নেক্সটে আপেক্ষিক বেগ নিয়ে আরো অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তার আগে তোমরা অবশ্যই এই ক্লাসটা ভালো করে দেখে নিবে।